আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আর কারার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই লেকচারে অবচয় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এবং পরীক্ষায় এই অবচয় সংক্রান্ত সৃজনশীলগুলো কিভাবে আসে তা নিয়ে আমরা আলোচনা করব। এবং পরীক্ষার মধ্যে ক নম্বরে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কি প্রশ্ন হতে পারে, খ নম্বরে কি প্রশ্ন হতে পারে, গ নম্বরে কি প্রশ্ন হতে পারে, আমরা এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার পূর্বে আমি এখানে দেখো আমরা এখানে একটা মানে শিরোনাম দিয়েছি, সেটা হচ্ছে অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া। দেখো, একটা অবচয় তৈরি করার পর, একটা চার্জ করার পর সেটা কিভাবে আমরা হিসাবভুক্তকরণ করব তার একটা আমরা প্রক্রিয়া আছে। তার দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সনাতন প্রক্রিয়া আর একটা হচ্ছে আধুনিক প্রক্রিয়া। তাহলে ফার্স্টে আমি সনাতন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি। সনাতন প্রক্রিয়া। আচ্ছা, সনাতন প্রক্রিয়া কি করা হয়? সনাতন প্রক্রিয়া সরাসরি সম্পদের উপর চার্জ করা হয়, অর্থাৎ যে সম্পত্তির উপর অবচয় ধরা হবে ওই সম্পত্তির উপরে আমরা সরাসরি আপনার অবচয়টা চার্জ করবো। যেমন ধরো আমরা যদি বলি যে মনে করো ৮০,০০০ টাকা সম্পত্তির মূল্য, অর্থাৎ আমাদের সম্পত্তির মূল্য মনে করো ৮০,০০০ টাকা, মনে করো একটা যন্ত্রপাতির মূল্য হচ্ছে ৮০,০০০ টাকা। ঠিক আছে, তো যন্ত্রপাতির মূল্য হচ্ছে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকার উপর 10% চার্জ করা হয়েছে মনে করো ৮,০০০ টাকা। তাহলে আমাদের আসতে আসতে কত এখানে ৭২,০০০ টাকা। আচ্ছা, এই যে অবচয়টা তৈরি করছি আমরা, এই অবচয়টা হিসাবভুক্ত করার প্রক্রিয়া কটা আছে? দুইটা। একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে যখন তুমি করবা তখন দুইটা জবাব দিতে হয় এই অবচয় হিসাবভুক্ত করানোর, অর্থাৎ সনাতন পদ্ধতিতে যখন তুমি অবচয় হিসাবভুক্ত করবা তখন জবাব হবে দুইটা। প্রথম জবাব হবে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট। ঠিক আছে, আর যে সম্পত্তির উপর অবচয় ধরা হবে, মনে করো যন্ত্রপাতির উপর অবচয় ধরা হয়েছে, তাহলে ওই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখানে আমি যন্ত্রপাতি লিখলাম না, এখানে আমি সম্পত্তির নাম লিখলাম। সম্পত্তি হিসাব, অর্থাৎ যে সম্পত্তিটা তুমি যে সম্পত্তির উপর অবচয় ধরবা সেই সম্পত্তি হিসাব হবে কি বলতো? ক্রেডিট। বুঝতে পারছো? দ্বিতীয় একটা জমা দেওয়া হবে, সেটা হচ্ছে আয় বিবরণী হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের অবচয় খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো এইভাবে সনাতন পদ্ধতিতে অবচয়টা হিসাবভুক্তকরণ করা হয়। তো এই প্রক্রিয়াতে দেখো একটা জিনিস, এই প্রক্রিয়াতে আমাদের অবচয়টা সরাসরি সম্পত্তির উপর চার্জ করা হয়, এই জন্য এটাকে সনাতন পদ্ধতি বলা হয়েছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা এখন যতগুলো অঙ্ক করব সব হচ্ছে আধুনিক পদ্ধতি নিয়ম অনুসরণ করে ওই অবচয় হিসাবভুক্তকরণ করব। ঠিক আছে, আধুনিক পদ্ধতি। তাহলে আমি এখানে লিখবো আধুনিক পদ্ধতি। আধুনিক। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে কি করা হয়? আধুনিক পদ্ধতিতে সরাসরি সম্পত্তির উপর অবশ্যই চার্জ করা হয় না, তার জন্য আলাদা একটা হিসাব তৈরি করা হয়। যেমন ধরো আমরা সেম ভাবে এখানে আমাদের মনে করো ৮০,০০০ টাকা আমাদের যন্ত্রপাতির মূল্য, ৮০,০০০ টাকা যন্ত্রপাতির মূল্য, তাহলে ৮০,০০০ টাকার উপর 10% চার্জ করছে ৮,০০০ টাকা, তাহলে এই ৮,০০০ টাকা আমাদের ৭২,০০০ টাকা। ঠিক আছে, এখন এই অবস্থাটা কিভাবে আমরা হিসাবভুক্তকরণ করবো আধুনিক পদ্ধতিতে? সেটা হচ্ছে প্রথম জবাব হবে এরকম যে অবচয় খরচ হিসাব ডেবিট। আর এখানে আমরা যখন সনাতন পদ্ধতি করছি তখন কি করছি? ওই সম্পত্তি, যে সম্পত্তির উপর অবশ্যই ধরা হয়েছে ওই সম্পত্তিটা আমরা ক্রেডিট করছি। কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা এই সম্পত্তি না লিখে কি লিখবো? আলাদা একটা হিসাব লিখবো, সেটার নাম কি? অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট অথবা পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। দ্বিতীয় জবাবটা হবে আমাদের আয় বিবরণী, অর্থাৎ এই আমাদের অবচয়টাকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমরা এইভাবে এই আধুনিক পদ্ধতিতে অবচয় হিসাবভুক্তকরণ করব। তাহলে এটা গেল আমাদের অবচয় কিভাবে আমরা হিসাবভুক্তকরণ করব তার নমুনা। এখন আমরা পরীক্ষার মধ্যে সৃজনশীলটা কিভাবে আসে এবং ক নম্বরে, খ নম্বরে, গ নম্বরে কি ধরনের প্রশ্ন হইতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পরীক্ষায় 10 মার্কের যখন সৃজনশীল হয় তখন ক নম্বর যে প্রশ্নগুলো হইতে পারে সেটা হচ্ছে প্রথম হচ্ছে অবচয় নির্ণয়। যে অঙ্কটা দেবে সেখান থেকে আমাদের সেটা সরলরৈখিক পদ্ধতিতে দেখ বা কমল আসমান যে পদ্ধতিতে দেখ না কেন, ক নম্বরে প্রায় আসে যে অবচয় নির্ণয় করে। প্রথম বছরের অবচয় নির্ণয় করো বা দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করো, দুইটা বছরের বেশি আমাদের ক নম্বরে দেয় না সচরাচর। তাহলে আমাদের ক নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অবচয় নির্ণয় করা। তো তোমাকে শিখতে হবে কিভাবে অবচয় নির্ণয় করে বিভিন্ন পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতি এবং কমল আসমান যে, বিশেষ করে সরলরৈখিক পদ্ধতি এবং কমল আসমান যে পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অবচয়ের হার।
আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক নম্বরের জন্য অবচয়ের হার নির্ণয় করা। অর্থাৎ আমাদের যে সরলরৈখিক পদ্ধতি বা কমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ কমহ্রাসমান জের পদ্ধতি বা উৎপাদন একক পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে কিভাবে আমরা অবচয়ের হার নির্ণয় করি, সেটা আসলে উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করা হয় না। বিশেষ করে আমাদের সরলরৈখিক পদ্ধতি, কমহ্রাসমান জের পদ্ধতি এবং দ্বিগুণ কমহ্রাসমান জের পদ্ধতি, এই তিনটা পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে হয়। তাহলে আমরা এই দ্বিতীয় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অবচয়ের হার নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে অবচয়ের হার নির্ণয় করতে সেটা আমরা শিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সম্পত্তির মোট ক্রয় মূল্য নির্ণয় করা। একটা সম্পত্তি যখন আমরা ক্রয় করি, যেমন একটা সম্পত্তি কিনলাম ৮০,০০০ টাকা মানে ১ লাখ টাকা দিয়ে, সেই সম্পত্তিটার পিছনে আমাদের অনেকগুলো খরচ আছে, যেমন ধরো পরিবহন খরচ, আমদানি শুল্ক, ট্যাক্স, তারপরে তোমার মনে করো হতে পারে এরকম যে জাহাজ ভাড়া, তারপর সংস্থাপন বা এই ধরনের অনেকগুলো খরচ হতে পারে। এই সমস্ত খরচগুলো যোগ করে দিলে আমরা কি পাবো, সম্পত্তির মোট ক্রয় মূল্য পাবো। ক নম্বরের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সম্পত্তির মোট ক্রয় মূল্য নির্ণয় করা। ক নম্বরে আবার আরেকটা প্রশ্ন আছে যে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। ক নম্বরে আরেকটা কি প্রশ্ন আছে, অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। অবচয়যোগ্য মূল্য মানে কি হচ্ছে, মোট ক্রয় মূল্য থেকে, অর্থাৎ সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্যটা পাওয়া যায় সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ এটার উপর আমাদের অবচয় ধরা হবে। তাহলে ক নম্বরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা, ঠিক আছে। তো অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে গেলে আগে তোমাকে সম্পত্তির মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। মোট ক্রয় মূল্য নির্ণয় করার পর এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য নির্ণয় হয়ে যাবে। তারপর হচ্ছে সম্পত্তির বিক্রয়জনিত আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ক নম্বরের জন্য সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তাহলে ক নম্বরে এই প্রশ্নটা আসে যে আমাদের অনেক সময় দেখা যায় কি, যে সম্পত্তিটা আমরা ক্রয় করি সম্পত্তিটা অকেজো হয়ে যায় বা ব্যবহার উপযোগী না, বা যা প্রত্যাশা করছে সেখান থেকে তা আমরা ফল পাচ্ছি না, এই জন্য আমরা কি করি, সম্পত্তিটা বিক্রয় করে দিই। এই বিক্রয় করে দিলে দেখা যায় কি সম্পত্তি থেকে আমরা হয়তো লাভ হইতে পারে, না হলে লাভ না ক্ষতি হইতে পারে, অথবা লাভ ক্ষতি কিছুই হবে না, ঠিক আছে। এই ধরনের আমাদের প্রশ্ন আসে। তো এই সম্পত্তির লাভ বা ক্ষতি নির্ণয় করা ক নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় ক নম্বরে আসে সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এই ক নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বললাম, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের অর্জন মূল্য নির্ণয়, অর্থাৎ একটা সম্পত্তি আমরা পাওয়ার জন্য যা যা ব্যয় করে থাকি সেই ব্যয়গুলো যোগ করে দিলে আমরা সম্পত্তির অর্জন মূল্য পেয়ে যাবো। আবার একটা দেখা যাচ্ছে এরকম একটা সম্পত্তি, নতুন সম্পত্তি আছে, এই সম্পত্তি একটা পুরাতন সম্পত্তি আছে, এই পুরাতন সম্পত্তিটি আমি কি বলা হয়, বিক্রয় করে নতুন একটা সম্পত্তি ক্রয় করবো। এই আমরা এক্সচেঞ্জ করবো, অর্থাৎ একটা সম্পত্তির পরিবর্তে আরেকটা সম্পত্তি মানে পাবো, এই পাওয়ার মূল্যটা হচ্ছে অর্জন মূল্য। আমরা চাইলে এই ক নম্বরের প্রশ্ন আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অর্জন মূল্য, অর্থাৎ সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করা। অর্থাৎ একটা সম্পত্তি আমার এই কোম্পানিতে আনা, অর্থাৎ কারবারে আনা পর্যন্ত যে সকল খরচ হয় সমস্ত খরচ যোগ করে দিলে আমরা কি পাবো, সম্পত্তির অর্জন মূল্য পেয়ে যাবো। এগুলো হচ্ছে ক নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলোতে আমাদের সচরাচর 2 মার্ক থাকে। কত মার্ক থাকে? 2 মার্ক। তারপরে খ নম্বর প্রশ্নে কি থাকে, আমাদের এই খ নম্বরে আমাদের 4 মার্ক থাকে। তাহলে খ নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপচয়ের তালিকা তৈরি করা। তোমাকে পরীক্ষায় যে পদ্ধতি আসুক না কেন, কমহ্রাসমান জের পদ্ধতি আসুক বা সরলরৈখিক পদ্ধতি আসুক বা স্থির কিস্তি পদ্ধতি আসুক, যেটাই আসুক না কেন, আমাদের দেখা যায় কি খ নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে 3 বছরের অবচয় তালিকা তৈরি করা বা 5 বছরের অবচয় তালিকা তৈরি করা, ঠিক আছে। আবার এই প্রশ্নটা কত হইতে পারে, সেরকম হইতে পারে যে 2 বছরের অবচয় তালিকা তৈরি করা, এটা কত হইতে পারে। তো আমাদের অবচয় তালিকাটা ইম্পর্টেন্ট প্রশ্ন খ নম্বরের জন্য। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। দেখো খ নম্বরের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। আমরা গত ক্লাসে যে জাবেদাগুলো পড়াইছি তোমাদের, এই অবচয় সংক্রান্ত যে জাবেদা, সেই জাবেদার বাইরে কখনো জাবেদা আসবে না এই অধ্যায়ে, ঠিক আছে। তাহলে আমাদের খ নম্বরে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে অঙ্কগুলো দিবে সেটা সরলরৈখিকে দেখ বা কমহ্রাসমান জের পদ্ধতি দেখ, যে পদ্ধতি দেখ না কেন আমাদের এই অবচয় নির্ণয় করতে বলতে পারে খ নম্বরে, ঠিক আছে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন হিসাবের খতিয়ান। আমাদের এই চ্যাপ্টার যখন আমরা অঙ্ক করবো তখন দেখা যাচ্ছে যখন জাবেদা করবো তখন অবচয় হিসাব, তারপরে পুঞ্জীবিত অবচয় হিসাব, মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব, এই ধরনের অনেক হিসাব বের হবে। এই হিসাবগুলো কি করতে হবে, খতিয়ান করতে বলতে পারে খ নম্বরে, ঠিক আছে। তবে আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় জাবেদা এবং অবচয়ের তালিকা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আসো গ নম্বরে কি প্রশ্ন হইতে পারে, দেখো গ নম্বরে হইতে পারে বিভিন্ন হিসাবের খতিয়ান। এটা গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিভিন্ন হিসাবের খতিয়ান তৈরি করতে বলতে পারে, যেমন পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করা বা অবচয় সঞ্চিত হিসাব তৈরি করা, তারপর সম্পত্তি হিসাব তৈরি করা, যে সম্পত্তিটা থাকবে সেই সম্পত্তি হিসাব তৈরি করা, তারপরে আমাদের আসতে পারে অবচয় হিসাব তৈরি করা, ঠিক আছে। তারপরে আমাদের
এই আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন, অর্থাৎ একটা সম্পত্তি কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন হবে সেটা আমাদের আসতে পারে। ঠিক আছে, পরীক্ষা বলে দিতে পারে যে যন্ত্রপাতি হিসাবটি আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে উপস্থাপন হবে। সেক্ষেত্রে আমাদের 3 বছর থাকলে 3 বছর কিভাবে উপস্থাপন হবে সেটা দেখাইতে হবে, 2 বছরে বলতে পারে, 3 বছরে বলতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের জাওয়াদা আসতে পারে, গণিতের সচরাচর জাওয়াদাটা তেমন আসে না, তারপর অনেক সময় আসতে পারে পরীক্ষায় জাওয়াদাটা আসতে পারে। তারপরে হচ্ছে অবচয়ের তালিকা, এটাও আমাদের গ নম্বরে আসতে পারে। অবচয়ের তালিকা দেখা গেল কি যে ক নম্বরে বলছে কি যে তোমার মনে অবচয় তৈরি করা, খতে বলছে প্রয়োজনীয় জাওয়াদা তৈরি করা, আবার গতে যে বলছে কি যে 5 বছরের অবচয় তালিকা তৈরি করা, এরকম ক নম্বরে এই অবচয় তালিকা তৈরি করা আসতে পারে। তবে সৃজনশীল গ নম্বরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। ঠিক আছে, প্রথম দুইটা বিভিন্ন হিসাবের খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণীতে উপস্থাপন। আর খতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অপচয়ের তালিকা তৈরি করা আর হচ্ছে প্রয়োজনীয় জাবেদা তৈরি করা। আর এই ক নম্বরের জন্য সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমরা অঙ্ক করাবো, অর্থাৎ এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার মানে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। তার পূর্বে আজকে এই পর্যন্তই। আর যাওয়ার পূর্বে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আরেকটি কথা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এবং যদি পারো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে এসে শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।